ক্যান্টিনে গিয়ে ঘুরে ঘুরে খাবার দেখছিলাম ভাসমান এই হোটেলে। দাম বাইরে থেকে হয়তো কিছুটা বেশি, কিন্তু ঢাকার সাথে তুলনা করলে অতটাও গায়ে লাগে না। কিন্তু পরে শুনলাম ভাসমান এই হোটেলের রুমে যারা থাকেন তাদের জন্য আছে আলাদা রান্নাঘর, আর খাবারের দামও ক্যান্টিনের মতো একই। বলছিলাম বরিশালের ভাসমান বিলাসবহুল হোটেল মানে লঞ্চ সুন্দরবন 16 এর কথা। আগেরবার লঞ্চে ভ্রমণ করে যে আরামদায়ক অনুভূতি নিয়ে গিয়েছিলাম তার পুনরাবৃত্তি করতেই আজ আবারও বরিশাল থেকে ঢাকার পথে লঞ্চে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জীবনধারা বোঝার জন্য শুধু রাস্তা যথেষ্ট নয়, নদী এখানে আসল মহাসড়ক। আর সেই নদীপথেই জন্ম নিয়েছে এক বিশেষ ভ্রমণ সংস্কৃতি, বরিশালের লঞ্চ যাত্রা। আধুনিক সময়ে এই যাত্রাটা আর কেবল প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ নেই। বিলাসবহুল এই লঞ্চগুলো আজকাল হয়ে উঠেছে চলমান আবাসন, যেখানে আছে হোটেল মানের কেবিন, পরিকল্পিত আলো, শীতাতপ ব্যবস্থা, নিয়ন্ত্রিত সেবা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর এই মুহূর্তে আমি আছি বরিশালের নদীবন্দরে। রাত নামলেই বরিশাল শহর যেন অন্য এক রূপে জেগে ওঠে। দিনের কোলাহল থেমে গেলে কীর্তনখোলার কালো জলের ওপর ছড়িয়ে পড়ে নরম আলো, আর সে আলোতেই ভেসে ওঠে এক স্বপ্নময় শহর। দূর থেকে লঞ্চের হুইসেলের শব্দ মনে হয় যেন কেউ রাতকে ডাক দিচ্ছে, চলো আবার যাত্রা শুরু হোক। নদীর ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলা এই লঞ্চগুলো শুধু যাত্রী বহন করে না, এরা বহন করে লাক্সারি, অর্থনীতি এবং দক্ষিণ বাংলার জীবনযাত্রার চাপ। রাতের বরিশাল শহর শান্ত, কিন্তু লঞ্চ ঘাট জেগে থাকে। এখানে সময় থামে না, এক লঞ্চ ছাড়ে আর একটা লঞ্চ ভিড়ে। আলো অন্ধকারের ফাঁকে দাঁড়িয়ে মনে হয় এই নদী, এই ঘাট, এই যাত্রাই তো বরিশালের প্রাণ। আর এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে বরিশালের এই বিলাসবহুল লঞ্চ যাত্রা নদী কেন্দ্রিক বাংলাদেশের এক নথিতে পরিণত হয়েছে, এবং খাবো সুন্দরবন 16 লঞ্চের মজার মজার খাবার। চলেন আপনাদের সুন্দরবন 16 লঞ্চটা একটু ঘুরে দেখাই। এগুলো হচ্ছে কেবিন এরিয়া। এখানে সিঙ্গেল, ডাবল, ফ্যামিলি কেবিন আছে। নর্মাল কেবিন, এগুলোর ভাড়া আমি আসলে জানি না, সম্ভবত 1000 থেকে 2000 এর আশেপাশে হতে পারে, আমার আইডিয়া নাই। আমি দুইবারই মাত্র লঞ্চে যাত্রা করেছি এবং দুইবারই বন্ধু অপু আমাকে লঞ্চটা ঠিক করে দিয়েছে। এখান দিয়ে উপর উঠে আসতে দোতলায় সুন্দর একটা এরিয়া, এখানে দাঁড়িয়ে আপনি লঞ্চের আসা যাওয়া দেখতে পারেন। যখন লঞ্চটা ছাড়ে বেশিরভাগ মানুষ এখানে চলে আসে। লঞ্চ ছাড়ার দৃশ্যটা দেখতে খারাপ লাগবে না। যখন 9টার সময় ছাড়বে আমি এখানেই আসবো, লঞ্চ ছাড়াটা দেখবো। এবার আপনাদেরকে আমি যে রুমে আছি সেই কেবিনটা আমাকে দেখিয়ে দিই। রুমে যাওয়ার জন্য ওনাদের ইন্টারেস্টিং একটা লক আছে, কি এখানে টাচ করলে কি আসবে, তারপর লক নাম্বার, সেটা দিয়ে প্রেস করলে ডোর ওপেন। এটাই হচ্ছে আমার আজকের বরিশাল থেকে ঢাকা যাওয়ার জন্য ভিআইপি কেবিন। কেবিনের একটু ট্যুর দিয়ে দিই আপনাদেরকে, কেবিনে কি কি আছে একটু দেখিয়ে দিই। প্রথমেই হচ্ছে এখানে একটা বেড, এটা ডাবল বেড, 2 জন অনায়াসে এখানে ঘুমানো যাবে। সাথে 2 জনের জন্য বালিশ, কমফোর্টার, একটা কোল বালিশ রাখা আছে। কমপ্লিমেন্টারি হিসেবে এখানে ওনারা 1 বোতল ওয়াটার রেখেছে, এই যে পানি, সাথে 2টা গ্লাস আছে। আর এখানে একটা সাইড টেবিল রয়েছে, একটা ফ্যান রয়েছে, এখানে একটা টেলিভিশন রয়েছে এই রুমে। আর আপনার এইখানে রয়েছে একটা টেবিল, আমি এখানে আগেই ঢুকে আমার ব্যাগ রেখে গেছি, সো এখানে টেবিলের নিচে একটা জায়নামাজও রয়েছে। এটা সাথে একটা ব্যালকনি আছে অ্যাটাচড, এদিকে গেলে ব্যালকনিটা, বসার জন্য একটা চেয়ার দেয়া আছে, যেটা বেশ রাতে এখানে বসে 1 কাপ গরম চা খেতে অনেকেরই ভালো লাগবে। এখান থেকে নদীর দৃশ্য দেখা, 1 কাপ গরম চা খাওয়া খারাপ লাগবে না। আর ভেতরে টয়লেটের জন্য টয়লেটের সামনে একটা স্যান্ডেল, আর এইটা হচ্ছে এই কেবিনের সাথে টয়লেট, বেসিন, হাত ধোয়ার জায়গা, প্লাস এই ছোটখাটো একটা টয়লেট আর কি। কেবিনের ভেতরে পড়ার জন্য শু খুলে একটু কমফোর্টেবলি যদি আপনার হাঁটাহাঁটি করতে চান, তার জন্য এখানে স্যান্ডেল রাখা আছে। ডেকে কেউ চাদর বিছিয়ে শুয়ে পড়ে ব্যাগটা মাথার নিচে, চোখের সামনে নদী, নদীর বাতাস গায়ে লাগে, আর ইঞ্জিনের মৃদু শব্দ যেন ঘুম পাড়ানি গান গেয়ে যায়। আবার এই একই লঞ্চে কেউ হেঁটে যায় ভেতরের করিডোর ধরে, নিজের কেবিনের দরজা খুলে। ভেতরে সুন্দর নরম বিছানা, হালকা আলো, হয়তো এসিও আছে। বাইরে নদী একইভাবে বয়ে যাচ্ছে, কিন্তু অনুভূতিটা আলাদা। ক্যান্টিন হচ্ছে এটা, ক্যান্টিনের অবস্থা নট ব্যাড, খারাপ না। রান্না বান্না সব হয়ে গেছে। লঞ্চ না ছাড়লে তো খাইতে মজা লাগে না। এটা হচ্ছে সুন্দরবন 16 এর আমরা ক্যান্টিনে আসছি, আর এখনো লঞ্চ ছাড়তে 1 ঘন্টা বাকি আছে, কিন্তু খাবার দাবার মোটামুটি প্রস্তুত। এখন খেতে চাইলেই পারতাম, বাট আমি লঞ্চ ছাড়ার পরে খাবো, এই জন্য একটু দাম জেনে নিই। এইটা এখানে ভাই আলু ভর্তা কত করে? 20 টাকা পিস। আর এইটা কি মাছ? কত করে? 150।
150। আর এইটা কি তুলার ডাটি? এই মাছটা আমি চিনেছি, আগের বারে যখন গেছি আমি এই মাছটা খেয়ে গেছি। কত করে? 160 টাকা। 60 টাকা। তারপরে চিংড়ি কত করে? চিংড়ি 180 টাকা জোড়া। 180 জোড়া, 2 পিস থাকে আর কি। আর এখানে আছে সোনালী মুরগি, মুরগি 160 টাকা। 160 টাকা। আর ডাল আছে নিশ্চয়ই, এই যে ডাল এখানে রাখা আছে, এই যে ডাল, পাতলা ডাল আর কি। আর ভাতও রেডি করা আছে। আর যারা কেবিনে নিয়ে খেতে চান না, ওনাদের এখানে কিন্তু বসার ব্যবস্থা খারাপ না, ভালো ব্যবস্থা, সুন্দর চেয়ার টেবিল আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। লঞ্চে কেউ অসুস্থ হয়ে গেলে তার জন্য একটা মেডিকেল সার্ভিসও আছে, সিসিইউ লেখা। সিসিইউ মানে কি বুঝতে পারছি না, মেডিকেল সার্ভিস বাংলাতে লেখা আছে। আমি আসলে নিচে ক্যান্টিনে চলে গিয়েছিলাম, কারণ আগের বার যখন যে লঞ্চটাতে আমি বরিশাল থেকে ঢাকা গেলাম, তো ওনারা ওই ক্যান্টিন থেকে খাবার এনে আমাকে দিয়েছিল। ওই খাবারই সবাইকেই দেয় আসলে। কিন্তু সুন্দরবন 16 লঞ্চে আমি যেটা জানতে পারলাম যে ক্যান্টিনে তো খাবার আছে, যারা খাবে, কিন্তু ভিআইপি এরিয়াতে ওনাদের আলাদা কিচেন আছে, এখানে অর্ডার দিলে ওনারা রান্না করে দেয়, তাই না ভাই? ফ্রেশ রান্না করে দেবে। ফ্রেশ রান্না করে দেয়, এই যে ভাইয়া বললো। আর এইখানে আজকে তাহলে কি কি আইটেম রান্না করার মতো আছে? আজকের আমাদের ফ্রেশ রূপচাঁদা মাছ আছে, ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, পোয়া মাছ আছে নদীর। হ্যাঁ, তারপর চিকেন আছে, ভেজিটেবলস আছে, ডাল আছে, ভর্তা আছে, আলু ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, রুই মাছ ভর্তা। কোনটা কত প্রাইস? রূপচাঁদা মাছ 300 টাকা, ইলিশ মাছ 300 টাকা, পোয়া মাছ 200, তারপরে চিংড়ি মাছ 200 টাকা, ডাল চচ্চড়ি 30 টাকা, আলু ভর্তা 15 টাকা, রুই মাছ ভর্তা 150 টাকা, আর চিকেনটা? চিকেনটা 150 টাকা। তো দাম কিন্তু মানে এমন না, আমি কিন্তু ক্যান্টিনে একটু এগিয়ে দাম দেখে আসছি, দাম এমন বেশি না কিন্তু যে ক্যান্টিনের দাম কম এইখানের দাম বেশি এরকম নয়, একই দাম। বরঞ্চ আমাকে ক্যান্টিনে মুরগিটা বলেছে 160 টাকা, সেটা এখানে 150 টাকা। তো দাম কিন্তু আমি ভাবি মানে অনেকে হয়তো ভাবতে পারেন যে না ভিআইপি এরিয়াতে হয়তো দাম একটু বেশি নেবে, এই জন্য ওরা রান্না করে খাওয়ায় না। এটা উনি যেটা বললো ওনাদের মালিকের নির্দেশ যে না, আমার এইখানে যে গেস্টরা থাকবে তাদেরকে ফ্রেশ রান্না করে খাওয়াবা। তাহলে ভাই আমাকে কোনটা খাওয়া যায়? ইলিশ খাবো? বরিশালের এরিয়াতে ইলিশ না খেয়ে রূপচাঁদা খাওয়া ঠিক হবে না। ইলিশ একটা মুরগি, আপনার ডাল চচ্চড়ি, ডাল ভুনা থাকবে আর ভর্তা থাকবে। ডাল ভুনা, ভর্তা, আর একটা মাছ দেন কোনো একটা ভালো, কোনটা হবে? রূপচাঁদার সাথে আপনি চিংড়ি মাছ খাবেন? রূপচাঁদা তো খাবো না, খাবো হচ্ছে ইলিশ। ইলিশ, ইলিশের সাথে চিংড়ি না খেয়ে পোয়া মাছ খেতে পারেন, নদীর পোয়া মাছ আছে। আমার অবশ্য চিংড়ি তো পছন্দ না, পোয়া মাছই খাই। আজকে পোয়া মাছ অবশ্য খেয়ে আসছি, তারপরেও খাই। তাহলে পোয়া খাই, ইলিশ খাই, একটা চিকেন দেন, এই 3টা আইটেম, আর সাথে ডাল চচ্চড়ি ভর্তা। কিছুক্ষণের ভেতরে এই লঞ্চটা আসলে ছাড়ার কথা, এই জন্য সবাই বের হয়ে লঞ্চের সামনের দিকে যাচ্ছে। লঞ্চ ছাড়ার ঠিক সে আগের কয়েকটা মিনিট পুরো ঘাট জুড়ে কেমন একটা অদ্ভুত নীরবতা নেমে আসে, অথচ চারপাশে কত শব্দ, হকারের ডাক, ইঞ্জিনের গর্জন, মানুষের হাঁক ডাক। তবুও বিদায়ের মুহূর্তটা যেন সব শব্দকে থামিয়ে দেয়। লঞ্চ যখন ধীরে ধীরে ঘাট ছেড়ে সরে যায়, তখন ডেকে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হঠাৎ করেই ছোট হয়ে যেতে থাকে। আর ঘাটে দাঁড়িয়ে থাকা আপনজনেরা তারা হাত নাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত চোখে দেখা যায়। সেই হাত নাড়ানোয় কত কথা লুকোনো থাকে। ভালো করে যেও, ফোন দিও, খেয়াল রেখো নিজের, কিন্তু মুখে বলা হয় না, শুধু হাতের ভঙ্গিতেই সব বলা হয়ে যায়। এদিকে শোনাতে ডাইনিং এরিয়া বসে আড্ডা দেওয়া যায়, চা খাওয়া যায়, রাতের খাবার ওই সব জায়গায় বসে খেতে পারেন, বেশ জায়গা আছে, সুন্দর ডেকোরেশন করা। এটা কোনো রুমের সাথে না, আই মিন এখানে বসে যদি খাওয়া দাওয়া করেন তাহলে এই বেশি না, হাত মুখ ধোয়ার জন্য। তোমাদের আসলে একটা কিচেন আছে, আমি ভেবেছিলাম আবার ওইখান থেকে দেয় কিনা। তোমাদের যে কিচেন থেকে খাবার দেয় সেটা হচ্ছে এইখানে। সুন্দরবন 16 লঞ্চে আমাদের রাতের খাবার আমি যা যা অর্ডার করেছি চলে এসছে। এটা ইলিশ মাছ 300 টাকা দাম, এইটা ভর্তা, এটার দামটা 30 টাকা না কত যেন বলেছিল সঠিক, এইটা 30 টাকা না, এটার দামটা বলে নাই আসলে। এটা হচ্ছে পোয়া মাছ, এটা 150 টাকা এক পিসের দাম। এটা হচ্ছে মুরগি, এটাও 150 টাকা। এটা হচ্ছে ঘন ডাল, এখানে সালাদ আছে, ভাত আছে, ভর্তা ভাজির আইটেম বলেছিল যে যা থাকবে আনবে, তো এই দুইটাই আসলে আছে। এখন আমি যেখানে বসে খাচ্ছি একদম ভিআইপি জোনের কর্নারে, মানে এই পাশ থেকে কাজ দেয়া আছে কিন্তু বাইরের দৃশ্যগুলো দেখা যায়। আমার এই যে আমাদের পাশ দিয়ে পারাবাদ 12 লঞ্চ আছে, আমাদের একটু দেখাই, এই যে ওটা কিন্তু আর একটা লঞ্চ পারাবাদ 12, এই যে আমাদের লঞ্চের পাশাপাশি যাচ্ছে, একই সাথে তো ছাড়ে সবগুলো। চলুন দেরি না করি, আমরা আগে একটু ভাত নিয়ে নিই। বা চামচটা তো স্টিলের না কাঁসার, আসলে অল্প পরিমাণ ভাত নিই আগে, আর সাথে এখান থেকে আমি একটু মাছ ভর্তা নিয়ে নিই, আর একটু নেওয়া উচিত মাছ ভর্তা।
বেশ অনেক পরিমাণে পেঁয়াজ আর মরিচ দিয়ে মাছ ভর্তা দিয়ে শুরু করবো আজকে, বিসমিল্লাহ এটা দিয়েই করবো বেশি করে মাছ ভর্তা। মাছ ভর্তা দেখি ঠান্ডা হয়ে গেছে, মানে একটু আগে রান্না করা, তারপরেও ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। মাছ ভর্তা তো বেজায় মজা। হ্যাঁ, বেশি পেঁয়াজ দেয়া, সাথে মরিচ যেটা দেয়া আছে এটা খুব বেশি ঝাল ঝাল মরিচ না, হালকা ঝাল মরিচ। তো এটা না একটু হালকা শুকনা, কিন্তু ওই পেঁয়াজ বেশি দেওয়ার কারণে একটা ভেজা ভেজা ভাবও চলে আসছে, কিন্তু বেশ মজা, বেশ মজা। প্রথম খাবারটা মুখে দিয়ে ভালো লাগছে, বেশ বেশ সুস্বাদু একটা ভর্তা ছিল। পুরো এক প্লেট ভর্তি করে শসা, লেবু, কাঁচামরিচ দিয়েছে আমাকে। মাছ ভর্তাটা বেশ ভালো লাগছে আমার, বাট অনেকগুলো আইটেম, আগে সবগুলো খাই, দরকার হলে মাছ ভর্তা আবার খাবো। মাছ ভর্তা খেয়েছি, এটা মাছ ভর্তার পরে মাছ ভাজায় চলে যাই। এখানে শুকনা মরিচ, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা ভাজা বানানো আছে, আর তার সাথে এই দেখেন এই আস্ত সাইজের ইলিশটা, এটার দাম 300 টাকা। মাছটা আমি মাঝখান থেকে ভেঙে অর্ধেক নিলাম। ও হ্যাঁ, আমাকে তো আলু ভর্তা দেওয়ার কথা, তাই তো? যাক, আলু ভর্তা আসছে, এই ইলিশের সাথে আলু ভর্তা নিয়ে খাবো। একটু আলু ভর্তা নিয়ে নিই। আলু ভর্তার সাথে আমি একটু এই যে এখানকার পেঁয়াজ ভাজা মিক্স করে দিয়ে দিই, খাওয়া যাবে আলু ভর্তা দিয়ে। আলু ভর্তাটা ঝাল তো নাই, সাথে সরিষার তেলও মনে হয় খুব কম দেয়, আমি স্মেলও পাচ্ছি না। আমি পাশ থেকে একটু এই যে পেঁয়াজ আর টমেটো এগুলো মিক্স করে নিচ্ছি আলু ভর্তার সাথে, আর শুকনো মরিচ তো আছেই, এটা দিয়ে ইলিশ দিয়ে খাই। এই ব্যাপারটা আমি বরিশাল, ভোলা এই সমস্ত এরিয়ায় খুবই খুশি। যে ইলিশই দিক না কেন, যত ছোট, মানে সুন্দর একটা স্মেল থাকে ইলিশের, একটা ঘ্রাণ, যেটা দিয়ে খেতে খুব ভালো লাগে। বেশি করে মরিচ, পেঁয়াজ ভাজি, টমেটো এগুলো সহ মাখিয়ে নিয়েছি। ওয়াও, এইগুলো মিক্স করার পর আলু ভর্তাটা একটা এত সুন্দর টেস্ট নিয়ে আসছে, শুধু আলু ভর্তা দিয়ে খেতে মন চাচ্ছে, আর সাথে তো কাঁচামরিচ আছে। ইলিশ থেকে সুন্দর ঘ্রাণ আসতেছে। ইলিশটা মুখে দিয়ে মন ভরেছে, সুন্দর ঘ্রাণ এবং ইলিশের যে গন্ধটা, যেটার জন্য আর কি ইলিশ এত মজা লাগে সেটা আছে। ইলিশ এমন সুস্বাদু একটা মাছ, কিন্তু অনেকেই শুধুমাত্র কাঁটার ভয়ে ইলিশ খায় না। যদি কাঁটা না থাকতো তাহলে ইলিশ অনেক মানুষ যারা একটু কম খায়, মানে আমি বলতে চাচ্ছি যে কাঁটা যদি না থাকতো তাহলে ইলিশের থেকে বেটার কোনো মাছ এই দুনিয়াতে, স্বাদে তো সেরাই, কাঁটা না থাকলে বাকি দিক থেকে এটাকে সেরা ঘোষণা করা যেত। ইলিশ নিয়ে আমার একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে ছোটবেলার। অনেকেই বলে আগে ইলিশের দাম কম ছিল, কিন্তু আমার যতদূর মনে পড়ে ইলিশের দাম কখনো কম ছিল না। আমার মনে পড়ে আমি যখন খুব ছোট, তখন বাজারে ইলিশ হয়তো ছোটগুলো, একদম ছোট ছোট পিচ্ছি ইলিশগুলো হয়তো 120 থেকে 150 টাকা কেজি বিক্রি হতো, জাটকা ইলিশগুলো। আর তখন পার ডে একজনের মজুরিও ছিল 80 থেকে 100 টাকা, যতদূর আমার মনে পড়ে, দিন মজুর লোকের। আমার বাবা তো ওই সময় যা পেতো তাই করতো, তখন খুবই অবস্থা খারাপ। তো দিন মজুরি, কাঁচামালের ব্যবসা, বাজারে পেয়ারা বিক্রি করা, এগুলো যখন যা পেয়েছে করেছে সার্ভাইভ করার জন্য। তো আমি ছোটবেলা থেকে ইলিশের প্রতি আমার একটা লোভ ছিল। তা আমি হাটবার হলে বাজারে গেলে আব্বাকে বলতাম যে না, আমার ইলিশ মাছ কিনে দাও। এখন ইলিশ মাছের দামে 100 টাকা কেজির উপরে, 3 দিন কাজ করেছে হাটবারের আগে, 3 দিনে টোটাল পেয়েছে 240 টাকা। তার থেকেও যদি 150 টাকা বা 100 টাকার উপরে শুধু মাছে চলে যায়, তাহলে সপ্তাহের বাকি 3-4 দিন যে বাজারটা লাগবে সেটা তো করার উপায় নেই। সেটা তখন আমার ওই বাকি 3-4 সপ্তাহ আমাদের কীভাবে চলবে, এটা একটা
বড় চিন্তার বিষয় ছিল, কারণ হিসাব করে বাজার করতে হবে, ওই টাকা ছাড়া টাকা নাই। আব্বু কি করতো, তখন সবচেয়ে সস্তা মাছ ছিল হচ্ছে সিলভার কাপ, সবচেয়ে কম দাম বাজারে। সিলভার কাপ দেখবেন যেগুলো একদম অ্যাকচুয়াল সিলভার কাপ, সেটা সিলভার কালার এবং রোদের উপরে গেলে চকচক করে, একটা ঝিলিক দেয়। আমাদের তো খোলা জায়গায় বাজার, ভরপুর বাজার। আব্বু বাজারে নিয়ে একটা সিলভার কাপ মাছ কিনতেন, যেটা 1-1.5 কেজি ওজন হইতো, অনেক অনেক কম দামে 50-60 টাকায় পাওয়া যেত। তো আব্বু বলতো, দেখো এটা হচ্ছে দেশি ইলিশ, একই রকম কালার, ইলিশের মতোই দেখতে, চকচকও করে, স্বাদও কিন্তু ভালো, তো এটা দেশি ইলিশ। তো এটা বলে বলে আমাদেরকে সিলভার কাপ মাছ কিনে দিত। তো আমি সিলভার কাপ মাছটা বাসায় নিয়ে এসে মা রান্না করতে, ফুলকপি আর বেগুন আলু এগুলো দিয়ে, এবং সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লাগতো। এবং ওই মেমোরিজের কারণে আজ পর্যন্ত আমার প্রিয় মাছগুলোর মধ্যে সিলভার কাপ মাছ অন্যতম। আমি এখনো যখন বাজারে যাই, যখন বড় মাছ দেখি সিলভার কাপ, আমি কিনে নিয়ে আসি, আমার দেখলে কিনতে ইচ্ছা করে। এবং সিলভার কাপ আমার খেতে এখনো ভালো লাগে, আমার ব্রেইনের ভিতরে সেট হয়ে গেছে যে সিলভার কাপ একটা সুস্বাদু মাছ। আমার বাবা এটা সেট করে দিয়ে গেছে। বাবা আজ নেই, তবে বাবার কিছু কিছু ব্যাপার আমি এখন খুব ইন্টারেস্টিং পাই এবং মনে হয়। উনি আপেল তো সবসময় কিনতে পারতেন না, টমেটোকে বলতেন দেশি আপেল, বলতেন টমেটো খাও, টমেটোর ভিতরে ভালো আরো বেশি ভিটামিন থাকে, এটা দেশি আপেল। আমাদের চাইল্ডিশ মস্তিষ্ককে বোঝানোর জন্য যা করার দরকার উনি করেছেন, এবং সেটা আমাদের মাথায় ভালোভাবে সেট হয়ে গেছে। তখন আমি লবণ দিয়ে টমেটো খাওয়া অনেক মজা পেতাম, এখনো পাই। ওগুলো দিনগুলো মনে পড়লে আমার কষ্ট লাগে না। আমার কাছে মনে হয় এটা আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। আমি এখন যাই করি না কেন, এটা আহামরি তেমন কিছু না, এটা আমি করেছি, আল্লাহ ভাগ্যে লিখে রেখেছিল, তো আমি ভালোভাবে চলতে পারছি। কিন্তু আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার আব্বু আম্মুর সাথে ছোটবেলায় ওই কঠিন সময়টা পার করা। কারণ ওই সময় যে শিক্ষা আমার বাবা মা আমাকে দিয়েছে, তা আমার লাইফে প্রচুর কাজে লেগেছে। আমার আজকে আমি যতটুকুই করছি, তার পেছনে ওই সময়ের ভূমিকা সবচাইতে বেশি। যাই হোক, ইলিশটা খেতে খেতে সিলভার কাপ মাছের কথা মনে পড়ে গেল। আমি এবার একটু মাংসের বদলে এই ঘন ডালটা নিই। লঞ্চের ঘন ডাল এর আগের বার খেয়েছিলাম, খুব মজা পেয়েছিলাম, তো এবার একটু খেয়ে দেখি। চলেন, ডাল বেশি করে নিয়েছি, ডালের স্বাদটা যাতে ভালো করে পাই। এবার ডালটা একটু খেয়ে দেখি। এই ডালটাও ভালো, তবে আগের বার যে ডালটা খেয়েছিলাম একটু অসাধারণ ছিল। এই ডালটা ভালোই ছিল, এর সাথে একটু মাছ ভর্তা নিলে ব্যাপারটা খারাপ হয় না আমার কাছে মনে হচ্ছে। ডালটা আগের বারের মতো অত মজা লাগলো না, একটু মাছ ভর্তা মিক্স করে নিলাম, এবার খাওয়া যাক। মাছ ভর্তাটা আমার কাছে দুর্দান্ত রকমের ভালো লাগছে। আমি জানি না কি মাছ, বা সুন্দর করে করছে ওনারা। ডাল ভর্তার সাথে মাছটা নেওয়ার সাথে সাথে বেশ মজা পেলাম, মানে ডালের স্বাদটা বেড়ে গেল। ডালটা ভালোই ছিল, খারাপ বলা যাবে না, কিন্তু আগের বার ডালটা খেয়েছিলাম অসাধারণ ছিল, এবার অতটা মজা না। মানে ডালের ভেতরে শুধু ডালের ফ্লেভারটা এখানে আছে, আদার্স একটু মশলা বা একটু অ্যাড অন থাকবে সেরকম কিছু ছিল না। তবে যখন মাছটা নিলাম বেশ ভালো লাগা শুরু করলো। আমরা খাবো পোয়া মাছ। এই ট্যুরে পোয়া মাছটা তো খেলাম, এবার এইখান থেকে একটু পোয়া মাছ খেয়ে দেখি। বেশ বড় সাইজের পোয়া মাছ, আবার দুঃখের বিষয় পোয়া মাছের সাথে ঝোল তেমন আসে নাই, খুব কম ঝোল আসছে পোয়া মাছের সাথে। তাহলে আমি ভাত মাখাবো কি দিয়ে? এইটুকু ঝোল আসছে, একটু কি ঝোল আনতে বলবো? না থাক, হয়ে যাবে, একটু ডাল নিয়ে নিব। দেখি তো পোয়া মাছের ঝোলটা আগে মুখে নিই, ঝোলের স্বাদটা কেমন একটু দেখা যায়। পোয়া মাছের ঝোলটা একটু খাই। পোয়া মাছের ঝোলটা তো খুব মজা ছিল, কিন্তু আমাকে একটু ঝোল দেয় নাই। এই যে মনে হচ্ছে এটার পেটে ডিম আছে। হ্যাঁ, এই দেখেন কত বড় ডিম বের হয়েছে পোয়া মাছের ভেতর থেকে। পোয়া মাছ আবার খেয়ে শান্তি আছে, কাঁটাটা একটু কম। মাছটাও ভালো, ফ্রেশ মাছটা, আসলেই ফ্রেশ, মজা। আর ঝোলটা তার থেকেও বেশি মজা। একটু ডিমটা খাই। পোয়া মাছের ডিমটা কিন্তু আসলে অনেক সুস্বাদু, দেখেন। মাছ ভর্তা, ডাল, 3টে আইটেম খেয়েছি। মাছ ভর্তা ভালো ছিল, ইলিশটাও মজা ছিল, ডালটা অ্যাভারেজ লেগেছে। পোয়া মাছের তরকারিটা বেশি মজা, মাছটাও মজা, কিন্তু তরকারির ঝোল আমার প্লেটে একদমই উঠে নেই।
চিকেনটা এখনো খাওয়া হয় নাই। এটা আসলে দেশি মুরগিও না, ব্রয়লার মুরগিও না, বলেছে সোনালি না কক থাকে একটা, সেটা তেল তেল ঝোল, উপরে একটু তেল আছে এবং মাখো মাখো ঝোল, অনেক বেশি ঝোল না, ঝোলের কালারটাও ভালো। তো আমি এটা পুরোটাই নিয়ে নিব। চিকেন খাওয়া হয়নি 2 দিনে, 3 পিস রয়েছে, 1 পিস এটা হচ্ছে ভালো মিট, এটাও মোটামুটি ভালো মিট, এটা পাকটার অংশ। মুরগির ঝোল, ঝোলটা মুখে অনেক মশলাদার মনে হয় নাই, ঝোলটা হচ্ছে ঘরোয়া টাইপের। বাসা যেমন মশলা দেয়, বাট মশলা অতিরিক্ত মনে হয় না, ওইরকম একটা স্বাদ ক্রিয়েট করছে। এবং ঝাল তো একদমই কমই মনে হয়েছে আমার কাছে। আমার চাচার নাম হচ্ছে আব্দুল মিয়া, তো আমরা বলতাম আলু কাকা। তো আমার আলু কাকা বলতো যে গরুর মাংস খেয়ে যদি না শুষাইলাম তাহলে আর কি গরুর মাংস খাইলাম। এর মানে শুষানো মানে হচ্ছে ঝালে এরকম করে যে করে না মানুষ, তো ওইটাকে বলে শোষানো। তো বলতো যে গরুর মাংস এমন ঝাল হতে হবে যে গরুর মাংস মুখে এরকম শোষানো শুরু করতে হবে, তাহলেই না গরুর মাংস মজা হবে। তো কাকা, আমার ওই আলু কাকা, উনি আমাদেরকে ঝাল খাওয়া শিখেছেন। স্পেশালি আমাকে ছোটবেলায় উনি ঝাল খাওয়ায় আমার একটা ঝাল খাওয়ার অভ্যাস তৈরি করে দিয়ে গেছেন। মুরগিটা আমার কাছে ভালো লাগছে, মুরগির তরকারিটা। ডেক আর কেবিন দুটোই যাত্রার অংশ। একটাতে খোলা আকাশের সঙ্গ, অন্যটাতে ব্যক্তিগত স্বস্তি। কেউ খরচ বাঁচাতে ডেকে থাকে, কেউ আরামের জন্য কেবিন নেয়, কিন্তু শেষ পর্যন্ত গন্তব্য সবার একই। নদীর স্রোত যেমন সবার জন্য সমান, তেমনি এই যাত্রাও সবারই। লঞ্চে করে ঢাকায় ফেরার, স্পেশালি এত টাকা খরচ করে একটা কেবিন নিয়ে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আমার ঘুম দরকার। আমি গত 4-5টা রাত ঠিক মতো ঘুমাই না, বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে, মানে সবসময় ট্রাভেলের উপরেই আছি। তো বেসিক্যালি আমি এই কেবিনটা নিয়েইছি যে আমি ঘুমাতে ঘুমাতে যাব, এই কারণে। যাই হোক, আপনারা ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ। আমার মতো যারা বাইরে খাওয়া দাওয়া করেন, দয়া করে এক্সারসাইজ করবেন, নিজেকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।